ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। কথা শেষ করতে দিল না আরু, বলল, পারবো। নীরা কথা না বাড়িয়ে কিচেন থেকে চলে গেল। আরু সতর্কতার সাথে তরকারি কষাতে লাগলো। এই প্রথম রান্না, তার বেশ ভালোই লাগছে রান্না করতে। নীল হাতে অ্যান্টিসেপটিক আর তুলা নিয়ে এসে দাঁড়ালো আরুর কাছে। আরু হতবাক, এই লোক কি এখন তাকে মেরে আবার অ্যান্টিসেপটিক লাগাবে নাকি? আরও কিছু বলার আগে নীল বলল, কোন হাত পুড়েছে? হঠাৎ এমন প্রশ্নে আরু বিস্মিত হলো, তার আবার কখন হাত পড়ল। আরুকে চুপ থাকতে দেখে নীল নিজ হাতে আরুর হাত ধরল। উল্টে পাল্টে দেখতে লাগলো আরুর হাত দুটো। না, কোথাও পড়েনি। তবে নীরবভাবে যে বলল আরুর হাতে আগুনের আঁচ লেগেছে। নীল তখনও আরুর হাত ধরে দাঁড়িয়ে আছে। আচানক নীরা দৌড়ে এসে নীলের দিকে আরুকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে এসে চুলার সামনে গেল। ধাক্কা দেওয়া দেখেই নীল বুঝল নীরা মিথ্যা বলেছে। নীল আরও ততক্ষণে ছিটকে সরে দাঁড়িয়েছে। নীল বলল, ভাবি, তুমি মিথ্যা বললে কেন? নীরা তরকারি নাড়তে নাড়তে বলল, কেন ভয় পেয়েছিলে? নীরার কথা আরও না বুঝলেও নীল ঠিকই বুঝেছে। নীলের এমন সন্দিহান দৃষ্টিতে তাকাতে দেখে নীরা বলল, আমি তো ভেবেছিলাম আরু হয়তো তরকারি নাড়তে গিয়ে আঁচ পাবে, তাই আগেই তোমাকে পাঠালাম যেন হাত না পড়ে। বউ তোমার হলেও কিন্তু তাকে সব শেখানোর দায়িত্ব আমার। আরও লজ্জা লাগছে নীলের দিকে আরুকে জড়িয়ে এসব কথা শুনতে। আরও দৌড়ে রুমে চলে গেল। কই কদিন আগেও তো নীরব, আয়ান, আশা, মহল সবাই মিশে আরুকে কত খেপালো এই নিয়ে। আরও তো তখন লজ্জা পায়নি, বরং তখন রেগে গিয়েছিল। আর এই 7 দিনে আরও কেমন লজ্জায় মরছে। নীরার কথায় নীলের সাথে বাড়িতে থাকলেও এই কদিন ভার্সিটি যায়নি। নীল না চাইতেও সব এগিয়ে দিচ্ছে, আবার নিজেই নিজেকে প্রশ্ন করছে কেন এসব করছে। ওই আরও আগে তো কারোর পরোয়া করেনি, কারোর জিনিস না চাইতেও এগিয়ে দেয়নি, আর না কারো কথায় সে চলেছে, যেমন এখন নীরার কথায় নীলের জন্য করছে। তবে কি আরও আর ভাবতে পারে না, আবার নিজেকে প্রশ্ন করছে। সেখানেও এই 7 দিনে ডিভোর্সের কথা মনেও আনেনি। 7 দিনের আগেও তো মুখে না বললেও মনে তার একটাই বাক্য উচ্চারণ হতো, নীলকে ডিভোর্স দেওয়া। আরুর ভাবনার মাঝে মোহনা চৌধুরী তাকে ডাকতে রুমে আসলো। আরও স্বাভাবিক হয়ে দাঁড়ালো। নয়তো এতক্ষণ রুমে যেভাবে পায়চারি করছে তা মোহনা চৌধুরীর সামনে করলে ভাবতো হয়তো ভূতে ধরেছে। মোহনা চৌধুরী রুমে ঢুকে আরুকে কিছুক্ষণ গভীরভাবে দেখলেন। মেয়েটার চোখ মুখ এক অদ্ভুত পরিবর্তন। আগে সেই চঞ্চলতা নেই, বদলে এসেছে এক ধরনের লাজুক স্থিরতা। তিনি মৃদু হেসে বললেন, কি হয়েছে? এতক্ষণ ধরে একা একা কি ভাবছো? আরও একটু থমকালো, তারপর মাথা নেড়ে বলল, কিছু না আম্মু, এমনি। মোহনা চৌধুরী এগিয়ে এসে আরুর মাথায় হাত রাখলেন, বললেন, মেয়েরা যখন এমনি বলে তখন বুঝতে হয় তারা অনেক কিছুই ভাবছে। আরও হালকা লজ্জা পেল, চোখ নামিয়ে রাখল। মোহনা চৌধুরী এবার একটু গম্ভীর হয়ে বললেন, শোনো আরু, সংসার মানে শুধু কাজ শেখা না, সংসার মানে বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আর সবচেয়ে বড় কথা মনের জায়গা করে নেওয়া। তুমি যদি মন থেকে কিছু করো, তোমার সব কিছুই সহজ লাগবে। আরও চুপ করে শুনছিল। কথাগুলো তার ভেতরে কোথাও গিয়ে লাগছে। নীলকে বুঝতে চেষ্টা করো। ছেলেটা বাইরে থেকে যেমনই হোক, ভেতরে অনেক কিছু চেপে রাখে। ভেবো না নিজের ছেলের প্রশংসা করছি। শুধু আমার ছেলে না, সব ছেলেই অনুভূতি প্রকাশ খোলস পড়ে থাকে। এই কথায় আরুর বুকটা কেমন যেন ধক করে উঠল। মোহনা চৌধুরী চলে যাওয়ার পর আরু বিছানায় বসে পড়ল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজারটা প্রশ্ন। সে কি সত্যি বদলে যাচ্ছে, নাকি পরিস্থিতি তাকে বদলে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যি নীলকে? না, এই ভাবনাটা আসতেই আরু মাথা ঝাঁকিয়ে উঠল। না না,
এটা হতে পারে না। কিন্তু যতই অস্বীকার করুক, নীলের সেই মুহূর্তটা, তার হাত ধরে খোঁজ নেওয়া বারবার চোখের সামনে ভেসে উঠছে। রাতের খাবার খেয়ে আরও আজকেও নীরার রুমে ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালো। আজ কয়েকদিনই আরও নীরার সাথে ঘুমায়। বাড়ির ভেতর এক ধরনের চাপা উত্তেজনা, যেন কিছু একটা ঘটার অপেক্ষা। নীরা চুপচাপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরও ঘুমের প্রস্তুতি নিচ্ছে। নীরার হাতে একটা হালকা নীল রঙের শাড়ি। নীরা এগিয়ে এসে বলল। আরু, এটা পরো। আরও অবাক হয়ে তাকালো। পৃথিবীতে যে আরও পাগল আছে তা আরুর অজানা। নয়তো এখন এই ঘুমের সময় কেউ শাড়ি পরতে বলে? কয়েকদিন আগেই টপস প্যান্ট ছেড়ে সালোয়ার কামিজ পরিয়েছে। আরুর অস্বস্তি হলেও মেনে নিয়েছিল। তার উপর তার মাও বলেছে যেন এখন আর ওইসব না পরে। বড়দের কথা মেনে নিয়েছে, তাই বলে এখন আবার শাড়ি পরে ঘুমাতে বলবে? এই সময় শাড়ি? নীরা ভ্রুকুচকে বলল। প্রশ্ন না করে যা বলছি করো। সবসময় সালোয়ার পরে থাকলে হবে? মাঝে মাঝে নিজের মানুষটার জন্য একটু সাজতে হয়। আমি পারবো না। তাছাড়া খুব কষ্টে 3 পিস শিফট হয়েছি, এখন শাড়ি অসম্ভব। পারবে, পরেই দেখো প্লিজ আরু। আরও আর কথা বাড়ালো না। নীরার চোখে আজ এক অদ্ভুত জেদ। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরও। শাড়িটা খুব ভারী না, কিন্তু তার কাছে যেন অচেনা এক অনুভূতি। চুলগুলো আলগা করে বেঁধে দিয়েছে নীরা। কপালে ছোট্ট একটা টিপ। নিজেকে দেখে নিজেই থমকে গেল আরও। ঠিক তার মাও এমন বাঙালি সাজে সেজে ওঠে। কতবার আরুকে এমন সাজাতে চেয়েছে, কিন্তু বাবাকে বলে যেভাবেই হোক শাড়ি পরেনি। এ নিয়েও তার বাবা মা কত ঝগড়া করেছে। আচ্ছা, একে সত্যি সে? নীরা পেছন থেকে মুচকে হেসে বলল। দেখেছো, মেয়ে হয়ে জন্মেছো, সাজলে এমনই লাগে। আরও লজ্জায় চোখ নামিয়ে ফেলল। সত্যি বাঙালি সাজ ইজ দ্য বেস্ট। নীরা আরুর হাত ধরে বলল। চলো কোথায়? তোমার রুমে। আর কোথায়? কথাটা বলে নীরা আরুর হাত ধরে টেনে নিয়ে গেল। রুমের দরজার সামনে এসে থামল। আরু কি এখানে ঘুমাবে? অসম্ভব। আরুকে এই অবস্থায় রাতে পাগলামো করতে দেখলে নিশ্চয়ই মাথার উপর তুলে আছাড় মারবে। বলবে বেয়াদব, রাতে মাথায় ভূত চেপেছে, ইডিয়েট, এখনই শাড়ি চেঞ্জ করে এসো। অন্যের ধমক খাবে কে? ভেতরে যাও। পারবো না। বলে দৌড়ে নীরার রুমের দিকে যেতে লাগলো। নীরা নাছরবান্দা আরুর হাত ধরে বলল। আরে ভিতরে যাও, নীলি তোমাকে ডেকেছে, কিছু বলবে বোধহয়। কই, আমাকে তো কিছু বললো না। আমার কাছে বললো তোমাকে রুমে পাঠিয়ে দিতে। যাও। তুমি? আমি বাইরে আছি। চোখ টিপে বলল নীরা। আরুকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আরু বাঘের গুহায় এসেছে, আর নীরা তাকে এভাবে ঠকালো। বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। রুমে ঢুকেই আরু থমকে গেল। নীল জানালার পাশে দাঁড়িয়ে আছে। আলো আধারিতে তার মুখটা স্পষ্ট না, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট। আরুর পায়ের শব্দে নীল ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। নীলের চোখে স্পষ্ট বিস্ময়। সে এমনভাবে কখনো আরুকে দেখেনি। সে তো আজকে সবটা বলার জন্য আরুকে রুমে আসতে বলেছে। আর নীরা শাড়ি পরিয়ে পাঠিয়েছে কেন? আজব পাবলিক সব। মাথায় সব বাজে চিন্তা নিয়ে ঘোরে। শাড়ির আঁচলটা বুকের কাছে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরু। মাথা নিচু, বুকের ভেতর ধুকপুকানি যেন নিজের কানে শুনতে পাচ্ছে। নীল কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নিল। ঠান্ডা কণ্ঠে বলল। তুমি বসো। আরও একটু ইতস্তত করে বিছানার কোণায় গিয়ে বসল। হাত দুটো শক্ত করে জড়িয়ে রেখেছে। রুমে অদ্ভুত নীরবতা। কথা শুরু করার জন্য যেন দুজনেই অপেক্ষা করছে, কিন্তু কেউ পারছে না। শেষমেশ নীলি বলল। আমি তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। ভাবি বলেছে নিশ্চয়। আরুর বুকটা কেঁপে উঠল। কিন্তু কি কথা তা বলেনি। নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আমি খড়িয়ে কথা পছন্দ করি না। স্ট্রেট ফরওয়ার্ডে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো সেভাবে বলছি, ডোন্ট মাইন্ড। আরও হতবাক। এই আহম্মক এভাবে কথা বলছে কেন? তাও ভদ্রতা দেখিয়ে বলল। সমস্যা নেই স্যার, আপনি বলুন, আমি শুনছি। আমি কখনোই এই বিয়েটা চাইনি। সেটা তুমি, আমি, এমনকি বাড়ির সবাই জানে। আরও মাথা নেড়ে সম্মতি দিল। নীল বলল। কিন্তু কেন চাইনি সেটা তুমি জানো না। আরও এবার তাকালো তার দিকে। আসলে তো জানে না। আরও নিজের লাইফ এনজয় করার জন্য বিয়েতে জড়াতে চায়নি।
কিন্তু নীল কেন? নীল গভীর একটা শ্বাস নিল। কারণ আমি আগে কাউকে ভালোবাসতাম। কথাটা শুনে আরুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন এমন হলো? কেউ কাউকে ভালোবাসতেই পারে, তবে নীল যে কাউকে ভালোবাসতো এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। ফাও কথা বলছে নাকি? রাত দুপুরে কিছু খেয়ে এসেছে নাকি? তবুও সে চুপ করে রইল। বাকি কথা শুনে তারপর না হয় হেসে বেড়াবে। ও আমার সব কিছু ছিল। আমি ভেবেছিলাম ওই আমার শেষ। আমি আমার জীবনটা ওকে ঘিরেই সাজিয়েছিলাম। পরিবারকে পর্যন্ত বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই নীল থেমে গেল। চোখে জমে থাকা কষ্টটা স্পষ্ট। সে আমাকে ছেড়ে চলে গেল। আরও ধীরে বলল। কেন? নীল হালকা হেসে মাথা নেড়ে বলল। কারণগুলো খুব সাধারণ, কিন্তু কষ্টটা খুব অস্বাভাবিক। ও বলেছিল আমার সাথে থাকলে তার ভবিষ্যৎ নাকি অনিশ্চিত। সে এমন কাউকে চায় যার সাথে সে নিরাপদ থাকবে। নীলের কণ্ঠ ভারী হয়ে উঠল, তাও না থেমে বলল। সেদিন আমি বুঝলাম ভালোবাসা দিয়ে কিছু হয় না। মানুষ শেষমেশ নিজের সুবিধাটাই দেখে। আরও নিঃশব্দে শুনছে। এবার আর মিথ্যা কাহিনী মনে হচ্ছে না। কোনো পুরুষের কোনো জমা জল নিয়ে বলা গল্প মিথ্যা হয় না, কিন্তু কেউ এভাবে ভালোবাসতে পারে? আরও এবার আর ছটফট করল না। পুরোটা খুব শুনতে ইচ্ছে হচ্ছে। নীল নীরবতা ভেঙে চোখের কোণে জমা জলকণা টুকু মুছে নিয়েছে। ভেবেছে আরও দেখেনি। নীল হালকা হেসে বলল। জানো, তারপর অনেক দিন আমি কাউকে বিশ্বাস করিনি, কারো কাছে নিজেকে খুলিনি, খোলার ইচ্ছে জাগেনি। এই বিয়েটাও আমার কাছে শুধু একটা দায় ছিল। কথাটা বলেই সে থেমে গেল। রুমে আবার সেই পিনপতন নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো অস্বস্তিকর না, বরং ভারী গভীর, যেন দুজনেই একে অপরের ভেতরটা একটু করে দেখতে পাচ্ছে। আরও ধীরে বলল। তাহলে এখন এসব বলছেন কেন? নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল। কারণ আমি আর এমন থাকতে চাই না। আরও অবাক হয়ে তাকালো। নীল এবার একটু এগিয়ে এসে বলল। এই জীবনটা এইভাবেই ঠান্ডা নির্লিপ্ত হয়ে থাকা ভালো লাগছে না। আমি ভেবেছিলাম এটাই ঠিক, এটাই সহজ, কিন্তু না, এটা খুব ক্লান্তিকর। কারোর স্বপ্ন নিয়ে বাঁচা সত্যি ক্লান্তিকর। আরুর বুকটা কেমন যেন হালকা হয়ে আবার ভারী হলো। নীল বলল। তুমি যেমন বদলেছ আমিও সেটা দেখেছি। তুমি চাইলেই আগের মতো থাকতে পারতে, কারো কথা শুনতে না, কিছু করতে না, কিন্তু তুমি চেষ্টা করেছ। আমি ভাবলাম যদি তুমি পারো তাহলে আমি কেন পারবো না। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে এক ধরনের আন্তরিকতা আছে যা এড়িয়ে যাওয়া যায় না। নীল বলল। আমি চাই আমরা স্বাভাবিকভাবে থাকতে চেষ্টা করি। মানে? মানে জোর করে কিছু না, না ভালোবাসা আর না সম্পর্ক, কিছুই চাপিয়ে না, শুধু স্বাভাবিকভাবে দেখি কি হয়। তবে আর একটা কথা, জানো তো, কাউকে সহজে ভোলা যায় না। ইরাকে হয়তো চাইলেও ভুলতে পারবো না। আসলে প্রথম প্রেম বলতে পারো যা ভোলা দুষ্কর। তবে তোমার জায়গা তোমার জন্য নিশ্চিত। আরও কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন, কিন্তু আশ্চর্যভাবে তার মনটা আজ খুব শান্ত। ইরা নামটা সুন্দর, তবে নীলের জন্য কষ্টও হচ্ছে বটে। কেন কষ্ট হচ্ছে? আরও আবার কারোর কষ্টে কষ্ট পায়? কই, না তো। তবে আজকে কেন এই মানবীর চোখে পানিকণা জমে গড়িয়ে পড়ল? আরও মনে মনে বিড়বিড় করলো। আরুরা তো কান্না করতে জানে না, তারা কেবল নিজের সুখে সুখী হয়। একটাই তো জীবন, নিজের জন্য বাঁচলে ক্ষতি কি? নীল হয়তো এ প্রথম আরুর চোখের পানি দেখে অবাক হলো। এই মেয়ে কান্নাও করতে পারে? কান্না করায় কেমন কাজল লেপটে যাচ্ছে। নীল আরুর চোখের পানি নিজের দুহাতে মুছে দিয়ে বলল। তোমার দায়িত্ব নিয়েছি, মানে সব কিছুর দায়িত্ব আমার। কথা দিলাম এই চোখের কাজল লেপটাতে দিব না। আরু হতবাক হয়ে তাকাতেই নীলের চোখে চোখ পড়ল। নীল দূরত্ব রেখে সরে দাঁড়িয়ে বলল। কাজল লেপটে ভূতের মতো দেখাচ্ছিল, তাই কান্না থামানোর চেষ্টা করলাম। আমি নিজের ভালো সবসময় একটু বেশি বুঝি। রাতটা আর 5টা রাতের মতো না। ঘরের বাতাস ভারী, এসির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আরও বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে।
চোখের কাজল লেপটে গেছে, গাল বেয়ে শুকিয়ে গেছে নোনা দাগ। কেন কেঁদেছে জানে না, অতিরিক্ত সুখে নাকি কষ্টে। নীল জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে, পিঠ আরুর দিকে। একটু আগে যে কথাগুলো বলল সেগুলো এখনও ঘরে ভাসছে। ইরাকে চাইলেও ভুলতে পারবে না। তবে তোমার জায়গা তোমার জন্য নিশ্চিত। আরুর বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে, কষ্ট নাকি স্বস্তি বুঝে না। শুধু জানে এই লোকটার চোখে জল দেখে তারও গলার কাছে কে যেন দলা পাকিয়ে উঠেছিল। অথচ আরও তো কাঁদে না, আরুদের কাঁদতে নেই। আরুরা নিজের সুখেই সুখী হয়, একটাই তো জীবন। নীল ঘুরে তাকালো, আরুর চোখে চোখ পড়তেই থমকে গেল। মেয়েটা কাঁদছে, কাজল কালি মেখে ভূতের মতো লাগছে। তবুও এই প্রথম আরুকে এতটা কাছের মানুষ মনে হলো। এতদিন তো পাথরের মূর্তি ভেবেছিল। নীল এগিয়ে এলো, দূরত্ব রেখে দাঁড়ালো। পকেট থেকে রুমাল বের করে আরুর দিকে বাড়িয়ে দিল না, নিজের 2 হাতের বুড়ো আঙুল দিয়ে খুব সাবধানে আরুর গালের জল মুছে দিল। মনে পড়ল খানিক আগের কথা। তোমার দায়িত্ব নিয়েছি, মানে সব কিছুর দায়িত্ব আমার। কথা দিলাম এই চোখের কাজল লেপটাতে দিব না। আরুর নিঃশ্বাস আটকে গেল। এত কাছে আসেনি নীল কখনো। চোখ নামিয়ে নিল আরু। নীল সাথে সাথে 2 পা পিছিয়ে গেল, যেন ছ্যাঁকা খেলো। গলাটা ছেড়ে নিয়ে বলল, কাজল লেপটে ভূতের মতো দেখাচ্ছিল, তাই কান্না থামানোর চেষ্টা করলাম। আমি নিজের ভালো সব সময় একটু বেশি বুঝি, অথচ ভুলে গেলে। বলেই আর দাঁড়ালো না। ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরু হতভম্ব হয়ে বসে রইল। লোকটা কি বলল? ভূতের মতো, আবার নিজের ভালো বোঝে। ওয়াশরুমের ভেতরে বেসিনের কলে পানি ছেড়ে নীল আয়নার দিকে তাকালো। চোখ লাল, নিজের ওপর রাগ লাগছে। এতটা কাছে কেন গেল, কেন ছলো? ইরার সাথে শেষ যেবার দেখা হয়েছিল সেদিনও ইরা কাঁদছিল, নীল ফিরেও তাকায়নি। আর আজ ইডিয়েট। নিজেকেই গাল দিল নীল। আরও আয়নার সামনে দাঁড়িয়ে, চোখের নিচে কাজল ল্যাপটানোর দাগ নেই। রাতের কথা মনে পড়তেই কান গরম হয়ে উঠল। কি দরকার ছিল কাদার? নীল কি ভাবলো আবার এভাবেই ঘুমিয়েছে? টেবিলে নাস্তা রেডি। নীল অফিসের জন্য রেডি হয়ে ডাইনিংয়ে বসলো। শার্ট প্যান্ট হাতে ঘড়ি। একবার আরুর দিকে তাকালো না। নিরামজাদ চৌধুরী আর মোহনা চৌধুরী টেবিলেই আছেন। আজকে আরও নিজে সবাইকে বেড়ে খাওয়াবে। আরও চুপচাপ রুটি এগিয়ে দিল। ডিমের পোচ নীল খাচ্ছে, চোখ খবরের কাগজে। নীল উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিল, দরজার কাছে গিয়ে থামলো। পেছন ফিরে এলো, এসে পানির গ্লাস নিয়ে পানি পান করলো। যাওয়ার আগে আরুর কানে বাজলো, আজ কাজল দিও না। আরু চমকে তাকালো। মানে? লেপটে গেলে আমারই মুছতে হবে, আমার সময় নষ্ট। বলে নীল বেরিয়ে গেল। দরজা লাগানোর শব্দ হলো। দরজা বন্ধ হওয়ার শব্দটা এখনো কানে বাজছে। নীরা ভোরেই চলে গেছে। আর আমজাদ চৌধুরী আর মোহনা চৌধুরীও বেরিয়ে গেলেন একটু আগে। গ্রামে যাবেন, সব নীরার কাজ। প্রাইভেসি না দিলে নাকি ওদের সম্পর্ক ঠিক হবে না, তাই বাড়ি এখন ফাঁকা করাই উত্তম। আমজাদ চৌধুরী বলছিলেন, মা, আমরা না গেলেই না, বহুদিন তোমার দাদার ভিটা দেখি না। মোহনা চৌধুরীর চোখে সংশয়। আরুকে একা রেখে নীল তো অবশ্যই। আরোই জোর করেছে। আম্মু, আমি পারবো। মীর আছে তো, স্কুল থেকে ফিরবে দুপুরে। আর না হলে মহুলকে ডেকে নেব। তোমরা যাও, পুরনো শিকড় কি আর ভোলা যায়? মোহনা চৌধুরী কপালে চুমু খেয়ে গেছেন। ফোন দিস মা, রাতে নীল ফিরবে তো? হ্যাঁ। আরও মিথ্যা হেসেছে, অথচ বুকের ভেতর খালি খালি লাগছে। এত বড় বাড়ি আজ একদম ফাঁকা। মেয়ের স্কুলে ফিরবে সেই 2টায়। আয়নার সামনে দাঁড়িয়ে আরও নিজেকে দেখল। চোখের নিচে কালি, রাতে ঘুম হয়নি। আরু, তুই শেষ। ফিসফিস করলো আয়নার মেয়েটাকে। বাইরে রোদ ঝকঝকে, কিন্তু মনের ভেতর মেঘ। ইরা নামের মেঘ, সুন্দর কিন্তু দূরের। কাল নীল বলেছিল
তোমার জায়গা তোমার জন্য নিশ্চিত। জায়গাটা কোথায়? নীলের পাশে, নাকি নীলের জীবনের এক কোণে, ইরার ছায়ার নিচে? আর জানে না, শুধু জানে আজ থেকে কাজল দেবে না। লেপটে গেলে যদি আবার নীলকে মুছতে হয়, যদি নীল বিরক্ত হয়। ফোনটা বেজে উঠল। নীল ফোন করেছে। খেয়েছ? নীলের গলা অফিসের ব্যস্ততার মাঝেও শান্ত, এতটাও আরও চায় না। হুম, আপনি? কয়টা বাজে এখন? আর শোনো, কি? নীল ধমকের মতো বলল। খেয়ে নাও। দুপুরে মীরের অপেক্ষা করার দরকার নেই। আঙ্কেল আয়ানকে আর মীরকে নিয়ে গেছে। ফোন করেছিল, সেখান থেকে নাকি বাবাকে বলে তারা গ্রামের নানা বাড়ি নিয়ে যাচ্ছে, 2 দিন থাকবে। আর বুকটা ছ্যাদ করে উঠল। ভাইটাকে কতদিন দেখে না, ভেবেছিল আজ আনবে, গল্প করবে, আবার মেয়েরও চলে গেল। আর তো পুরা একা, তাও বলল। ও, নীল বুঝল। মন খারাপ করো না, আমি রাতে তাড়াতাড়ি ফিরবো, প্রমিস। সত্যি? আরুর গলা নরম। হুম। বাড়ি ফাঁকা না, ভয় লাগছে? আরু মিথ্যা বলল। না, আমি তো আরুরা ভয় পায় না। ওপাশে নীল হাসল, শব্দ হলো না, তবুও আরু বুঝল। আচ্ছা ম্যাডাম, রাখি। ভার্সিটিতে মিটিং আছে, রাতে দেখা হবে। ভার্সিটি তো শেষ হবে বিকেলের আগে, রাতে আসবেন কেন? বলে জিভ কাটল। কল কেটে দিল। ফোন রেখে আরু সোফায় গা এলিয়ে দিল। রাতে নীল আসবে, বাড়িতে কেউ নেই, তার মানে সন্ধ্যা থেকে রাত অবধি শুধু নীল আর আরু। ভাবতেই গাল গরম হয়ে উঠল। ছি, কি ভাবছে এসব? রাত 8টা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিল। নীল দাঁড়িয়ে, হাতে খাবারের প্যাকেট। নীল ভেতরে ঢুকতে ঢুকতে বলল খাবার আনপ্যাক করতে। বাইরে দমকা হাওয়া, জানালার পর্দা উড়ল। ঘরের লাইট নিভে গেল হঠাৎ। লোডশেডিং অন্ধকারে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। নীলের গলা ভরাট, ভিজে। আরু, ভয় লাগছে তোমার? হুম। আরও মাথা নাড়ল। অন্ধকারে নীল দেখল না, কিন্তু বুঝল। আপনি আছেন তো? নীল আরুর হাত ধরল ঠান্ডা। হাত এত ঠান্ডা কেন? জানি না। নীল হাতটা নিজের বুকের কাছে টেনে নিল। এবার গরম লাগছে? আরুর পা কাঁপছে। হুম। সময় কেটে যায় 7 দিন। বাড়িতে কেউ নেই। আমজাদ মোহনা ফিরবে 7 দিন পর। মেয়ের স্কুল কোচিং করে আরুর বাবার বাড়িতে চলে যাচ্ছে। কিন্তু কেন? বলে গ্রুপ স্টাডি। আর এই 7 রাত শুধু নীল আর আরুর। দায় থেকে শুরু হওয়া সম্পর্কটা আজ অন্যদিকে মন নিচ্ছে। নীল আজ তাড়াতাড়ি ফিরেছে, সন্ধ্যার আগেই ফিরেছে, হাতে একগুচ্ছ বেলি ফুলের মালা। নীল ঘড়ি দেখলো, তারপর আরুর দিকে তাকালো। আজ আরু শাড়ি পরেছে। নীল বলেছিল শাড়ি পরতে। আরুর মন খারাপ আর বাড়িতে একা, তাই ভেবেছিল শহর ঘুরবে। হালকা নীল শাড়ি, চোখে কাজল নেই, চুল খোলা। নীল বলল, কাজল দাওনি? আপনি তো বলেছিলেন লেপটে গেলে আপনার সময় নষ্ট। আরও মুখ নামালো। নীল এগিয়ে এলো একদম কাছে। আরুর খোপায় বেলি ফুল গুজে দিল নিজ হাতে। আঙুলের ডগা ঘাড় ছুঁয়ে গেল। আরও কেঁপে উঠল। আমি বলেছি লেপটে গেলে মুছে দেব। নীল ফিসফিস করল, সময় নষ্ট হোক, আমার সময়টা এখন শুধু তোমার জন্যই বরাদ্দ। আরও নিঃশ্বাস ভারী হয়ে এলো। বাড়ি ফাঁকা, নীরবতা, শুধু এসির শব্দ আর দুজনের বুকের ধুকপুক। নীল আরুর গাল ছিল বুড়ো আঙুল দিয়ে, যেখানে কাল রাতে পানে মুছে দিয়েছিল। আজ চোখে পানি নেই। ভালো। আপনি কাছে এলে চলে আসবে। আরও বলেই চিপ কাটল। কি বলল এটা? নীল হাসল, এই প্রথম শব্দ করে। তাহলে কাছে আসি, দেখি কাঁদো কিনা। আরও জবাব দিতে পারল না। নীল আরেকটু এগোলো। দূরত্ব ঘুচে গেল অনেকটা, সাথে তীব্র বেলি ফুলের গন্ধ। নীল ঝুঁকে এলো, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। প্রমিস করেছিলাম না কাজল ল্যাপটাতে দেব না। আজ থেকে অন্য প্রমিস, তোমাকে কাঁদতে দেব না কখনো। আরও চোখ বন্ধ করলো।
কাজল নেই, তবুও চোখ ভিজে উঠল সুখে। এই প্রথম আরুরা নিজের সুখে কাঁদল। নীলের নিঃশ্বাস আরুর কপালে লেগে আছে এখনো। আরু চোখ মেলল না, মেলার সাহস হলো না। চোখ মেললেই যদি এই মুহূর্তটা ভেঙে যায়। নীল সরে গেল না, বরং আরুর দুই গাল নিজের হাতের তালুতে নিল। নীল আরুর বন্ধ চোখের পাতায় ফু দিতেই চোখ মেলে তাকালো। নীলের চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা হু হু করে উঠল। এই চোখে দায় নেই, করুণাও নেই, আছে অন্য কিছু। অধিকার, মায়া আর একরাশ ভালোবাসা। আরও স্পষ্ট দেখতে পাচ্ছে। তাহলে কি নীলও আরুর মতো ভালোবেসে ফেলেছে? নীল আরুর খোলা চুলে আঙুল ডুবিয়ে দিল। বেলি ফুলের গন্ধটা আরও তীব্র হলো। অতি তাড়াতাড়ি পাল্টে গেলাম মনে হয়, তাই না? মানুষ পরিবর্তনশীল, কিন্তু এত তাড়াতাড়ি বদলে যায় এটা নিজেকে না দেখলে জানতামই না। এই শার্টটা চেয়েছিলাম আমি, ভেবেছিলাম দায় শোধ করব। এখন মনে হচ্ছে 7 জন্ম কম পড়ে যাবে। বাইরে সন্ধ্যা নেমেছে, ঘরের আলো জ্বালানো হয়নি এখনো। জানালা দিয়ে আসা শেষ আলোটুকু আরও নীল শাড়িতে পরে অদ্ভুত এক আভা তৈরি করেছে। নীল এক পা পিছিয়ে গেল। আরও ভাবল দূরত্ব বাড়াচ্ছে, কিন্তু না। নীল হাঁটু গেড়ে বসলো মেঝেতে আরুর সামনে। আরু চমকে উঠল। এই এই কি করছেন, উঠুন। শাড়ি আদেও পরতে পারো? না, কে পরিয়ে দিল তাহলে? একাই চেষ্টা করেছি, হয়নি না। হয়েছে, বাট আমার কাজটা এখনো বাদ রয়েছে। ইচ্ছে করে ফেলে রেখেছো? শাড়ি যেভাবেই পরি, এখানে আপনার কাজ কোনটা? নীল কথা না বাড়িয়ে কুচি ঠিক করে দিল। মনে মনে বিড়বিড়ালো, যেই মেয়েটা আমার জন্য বদলে গেল, আমাকে বদলে দিল, আমার কথায় শাড়ি পরেছে, কাজল দেয়নি। আমার একটা কথায়, যে মেয়েটা বাড়ি ফাঁকা বলে একা একা আমার শূন্যতায় কাঁদে, তার কাছে হাঁটু গেড়ে বসাটা অসম্মানের না আরু? নীল রেডি হয়ে নিল। প্রায় 7টা বেজে গেছে। আরও একবার দ্বিমত করলো, এখন বাইরে গেলে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আরও আবার কবে থেকে রাতের প্রহর গুনতে শুরু করলো। যে বাবার বাড়িতে অর্ধরাতে বাড়ি ফিরত, সে আজ রাতের ঘড়ির কাঁটা হিসাব করছে। সময় বড়ই অদ্ভুত, যেমনই নতুন নিয়ম বানায় তেমনি সকল নিয়ম ভেঙে দেয়। দুজনে বাড়ি থেকে বেরোলো। আজ গাড়ি নিয়ে ঘুরবে না, রিক্সা করে শহর ঘুরবে। আরও গাড়ি নিতে বলল, মেঘ জমেছে আকাশে, যদি বৃষ্টি শুরু হয়। হবে না, তাছাড়া গাড়িতে যেতে ইচ্ছে হচ্ছে না। একই নিয়মে চললে আর জীবনে মজা পেলাম কই? তবে তুমি চাইলে আমি গাড়ি নিতে পারি। আরও আর কি বলবে? আসলে গাড়ির থেকে রিক্সা ভালো রাতের শহর দেখার জন্য। আচ্ছা, তাহলে রিক্সায় যাওয়া যাক। দুজনেই একটা রিক্সা নিয়ে নিল। রিক্সাওয়ালা তার মনের সুখে গান গাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টের পাশে নামলো। মূলত এটা কোনো ভিআইপি রেস্টুরেন্টের মতো সাজানো রেস্টুরেন্ট নয়, বরং লোকের পাশে অতি সাধারণভাবে করা একটা রেস্তোরাঁ, যেখানে অনেক কপত কপতির আনন্দ উপভোগ করার স্থান। আরু আর নীল ভেতরে গিয়ে আগে রাতের খাবার খেয়ে নিল। বেরিয়ে পড়লো আবার অজানা উদ্দেশ্যে। চারিদিকে মেঘ গর্জনের শব্দ, বৃষ্টি হবে হয়তো। আরু বাড়িতে যাওয়ার জন্য ছটফট করলেও নীল চুপ করে যেন সব কিছু উপভোগ করছে। কিন্তু আরও নীলের পাশে আর বসে থাকতে পারছে না। অজানা এক পবিত্র অনুভূতি খেলছে মানে। আরও বলল, বাড়ি যেতে এখনো কত সময় লাগবে? নীল ঘড়ি দেখে নিল। এখনো 1 ঘন্টার মতো। এখনো 1 ঘন্টা? বৃষ্টি শুরু হয়ে যাবে, আপনাকে গাড়ি নিয়ে আসতে বললাম। তোমার বৃষ্টি পছন্দ নয়, তাই না? তেমন না, তবে কখনো বৃষ্টিতে ভিজিনি। আপনার বৃষ্টি অনেক পছন্দ। আগে ছিল না। এখন তাহলে কেন এত পছন্দ? ইরার বড্ড বৃষ্টি পছন্দ ছিল। ভিজেছিলাম লন্ডনে থাকতে কয়েকবার, তারপর থেকে একটু একটু ভালো বলতে গিয়ে থেমে গেল। থামলেই কি? অনেক কিছু না চাইতেও বলে ফেলেছে। ইস, আরও জটিলতা করে ফেলল। আরও থমকে বসে আছে, যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। আরও বৃষ্টি পছন্দ নয় তেমন না, তবে চেয়েছিল নীল যেন তাকে বলে, চলো আজ বৃষ্টি বিলাস করে ফেলি।
অথচ ইরার কথা বলল। আরও রাগ লাগছে ভীষণ। নীল কিছু বলার আগে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। ভিজিয়ে দিতে থাকলো পুরো পৃথিবী, সাথে আরও নীলকে। পুরো ভেজার আগে নীল রিক্সাওয়ালাকে থামতে বলল। রিক্সাওয়ালা থেমে গেলেন। দুজন নেমে পাশের একটা দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। আরও মুখ ফুলিয়ে নীলের থেকে অধিক দূরত্ব রেখে দাঁড়ালো। ওদিকে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। তাকে ভাড়া মিটিয়ে দিতে সে বৃষ্টির মধ্যেই আবার ছুটল। তার তো আর বসে থাকার জো নেই। বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যেই তার কাজ করতেই হয়। অন্ধকার রাস্তায় হালকা হলদেটে আলো ছড়িয়ে আছে। আরোর অভিমানী মুখখানা কি সুন্দর দেখাচ্ছে তা বলে বোঝানো দেয়। এদিকে আরোর বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিচ্ছে, অথচ ওখানে দাঁড়িয়ে আছে নীল। গিয়ে আরুকে দোকানের দিকে এগিয়ে দিয়ে নিজে বৃষ্টির দিকে পিঠ করে দাঁড়ালো। আরও একদম সিটিয়ে গেল। তাও যেন নীলের পৌরসালী গন্ধ নাকে যাচ্ছে। আরুর মুখ ছুঁই ছুঁই নীলের বক্ষ দেশে আটকে আছে। আজব এভাবে চিপকে দাঁড়ানোর কি আছে? আরও একদম বাজে লোকের সাথে কথা বলবে না, তাই নীলকে এড়িয়ে বৃষ্টির মাঝে রাস্তায় হাঁটা ধরল। নীল আহম্বক বনে গেল। তবে বউয়ের অভিমান ভাঙাতেই হবে। নীলের নিজের প্রতি বিরক্ত লাগলো। কি দরকার ছিল অতীত টেনে আনার? নীলও আরুর পেছনে যেতে লাগলো। অভিমানে আরু একবার ফিরেও তাকাচ্ছে না, হেঁটে যাচ্ছে। না, হাঁটছে তো হাঁটছেই। জ্বর বাঁধানোর ধান্দা নাকি? নীল দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আরও বিরক্ত মাখা মুখ নিয়ে পাশ কাটিয়ে যেতে লাগলো। তবে তার আগেই নীল শূন্যে তুলে নিয়েছে। হাঁটতে লাগলো আরুকে কোলে নিয়ে। আরও ছটফটাতেই বলল, আচ্ছা সরি, আর কখনো বলবো না। এবারের মতো মাফ করে দাও। নামান আমাকে, অসহ্য লোক। আপনি ইরাকে নিয়েই থাকুন বা সংসার করুন, আমার কি? আমি আর আপনার সাথে থাকবো না, কখনো না। সত্যি আর থাকবে না? না, থাকবো না। ইরার কাছে যান, আগে আমাকে নামান, আমি হেঁটে যেতে পারি। আমি কিন্তু চিৎকার করব, অসভ্য লোক। ওকে ফাইন, চিৎকার করো। আমার কিন্তু এখন সত্যি রাগ লাগছে। লাগুক, কমিয়ে দিব। আমাকে নামিয়ে দিন, থাকবো না আমি আপনার সাথে। আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তখন ইরা। কথা শেষ হওয়ার আগে গলা জ্বলে উঠল। অসভ্য লোক গলায় কামড়ে দিয়েছে। আরও কিছু বলার আগে নীল বলল, আর একটা কথা বললে ঠোঁটে কামড় দেব কিন্তু। বলবই আমি, কেন থাকবো আমি আপনার সাথে? আপনি আমার কেউ নন, ভালোবাসি না আমি আপনাকে, একটুও না। আমি কখন বললাম ভালোবাসার কথা? আরুর অভিমান আরও তীব্র হলো। মানে শুধু শুধু একটা সম্পর্কে তারা টিকে থাকবে, যে সম্পর্কে ভালোবাসা নেই, শুধু দায়িত্ব। আরও এই সম্পর্ক চায় না। আরও তো আগে ভালোবাসা চায়নি, তাহলে এখন ভালোবাসার মতো বিষপান করিয়ে নীল কেন দায়িত্ব নিয়ে রয়েছে? আরও কেন একা জ্বলবে এই সম্পর্ক নিয়ে? তবে আরও ছটফট করা কমিয়ে দিয়েছে। নীলের মুখমণ্ডল বেয়ে পানি গড়িয়ে আরুর গাত্র ভিজিয়ে দিচ্ছে। এই যে এখন আরুর মনে যেমন অনুভূতি খেলতে শুরু করেছে, তা কি ওই নীলাদ্র চৌধুরীর মনে খেলছে না? আরুর ভাবনার মাঝেই হঠাৎ একটা বজ্রপাতের মতো শব্দে সে চমকে উঠল। বাইরে বৃষ্টি যেন আরও জোরে নেমেছে। চারপাশে ঝাপসা কুয়াশার মতো জলধারা। আর সেই ভেজা রাতেই নীল আরুকে কোলে নিয়ে কাছের একটা ছোট্ট হোটেলে ঢুকে পড়ল। রিসেপশনের আলোটা ছিল ম্লান, কিন্তু নীলের চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। ভিজে চুল থেকে পানি টপ টপ করে পড়ছে, তবুও সে একবারও আরুকে নামালো না। যেন এই মুহূর্তে পৃথিবীর সব কিছু ছেড়ে সে শুধু আরুকেই ধরে রাখতে চায়। লোকগুলো আরুর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। এত কিছুর মাঝেও অসভ্য লোক কোলে করে রেখেছে। আরও লজ্জায় আরও নীলের বুকে মিশে যেতে চাইল। একজন স্টাফ জিজ্ঞাসা করে বসলো, স্যার ম্যাডাম কি উইক? নীল আরুর দিকে তাকিয়ে দেখলো বুকের সাথে মিশে যাচ্ছে। এই মেয়ে এক মন লজ্জা পাচ্ছে কেন? নীল উত্তর দিল, একটু। সব ফর্মালিটি পূরণ করে নিজেদের জন্য বরদাস্ত রুমে পা বাড়ালো। রুমে ঢুকেই দরজা বন্ধ হতে নিস্তব্ধতা নেমে এলো। আরও নীলের বুক থেকে নামতে চাইলো, কিন্তু নীল ছাড়ল না, বরং আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। বলেছি না থাকবো না আপনার সাথে।
নীল ধীরে ধীরে বলল, ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি আরু। এই এক কথাতেই যেন আরুর বুকের ভেতর জমে থাকা সব প্রশ্ন নড়ে উঠল। তাহলে কেন কেন এই সম্পর্কটাকে টেনে নিচ্ছেন, যেখানে ভালোবাসা নেই, শুধু দায়িত্ব? নীল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর খুব আস্তে করে আরুর ভেজা চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। তুমি কি সত্যি মনে করো ভালোবাসা নেই? আরও চোখ তুলে তাকালো। সেই চোখে জল, রাগ আর না বলা হাজারটা কথা। আরও মনে মনে বলল, ভালোবাসা থাকলে এভাবে আমাকে একা পুড়তে দিতে পারতেন। নীল নামিয়ে দিল আরুকে। পরে একজন স্টাফ এসে দুজনের জন্য কাপড় দিয়ে গেল। আরও নিজের জন্য আনা কাপড় দেখে তওবা বলে ফেলল। পাতলা একটা শাড়ি, আর সাথে অর্ধাংশের বেশি বের হয়ে থাকা ব্লাউজ। আরও মডার্ন হয়ে থাকলেও ফ্যাশনে কোনো প্রকার খারাপ কিছু কোনোদিন পরেনি। আর এই পোশাক পরার থেকে না পরাই ভালো। ভিজে গায়ে থেকে জ্বর আসলেও পরবে না। কিন্তু আশ্চর্য, নীলের জন্য ফর্মাল প্যান্ট আর সাদা স্লিম শার্ট কেন দিয়েছে? বৈষম্য করে এরা। নারীদের খারাপ চোখে দেখে। আরুকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গেছে সেভাবেই আছে, অথচ নীল পাল্টে চলে এসেছে। আরু নাকুচ করে আছে। কিছুতেই সে এসব পরবে না। নীল ধমকে উঠল, আরু, ঠান্ডা লেগে যাবে। লাগুক, কি সমস্যা? আমি কিছুতেই এসব পরবো না। ফার্স্ট চেঞ্জ করে এসো, একটা রাতের ব্যাপার। তাছাড়া কমফোর্টার পুরাটাই তুমি নিও, তাহলে সমস্যা হবে না। আরু নীলকে শর্ত দিয়ে তবেই রাজি হলো যে আজকে সে একা কমফোর্টার নিয়ে ঘুমাবে। আরও পাল্টে এলো। নিজের কেমন অস্বস্তি হচ্ছে। আরও ওয়াশরুম থেকে বেরোতেই নীলের চোখে চোখ পড়ল। শাড়ির কুচি যেন দমসা করে গুজেছে। নীল এগিয়ে এসে কুচি ঠিক করে দিল। আরও দূরে সরে দাঁড়ালো। ইরার জন্য হয়তো কুচি ধরা শিখেছে। নীল আরুর একটা হাত নিজের হাতে তুলে নিল। ঠোঁট ছোঁয়ালো আরুর হাতের উল্টো পিঠে। তারপর এক ঝটকায় নিজের কাছে দাঁড় করালো। আজ থেকে নতুন হিসাব, দায়ের না দাবের। আমার সবটুকু সময়, আমার সবটুকু রাত, আমার সবটুকু নীল শুধু তোমার নামে লিখে দিলাম। তুমি রাখবে? এসির শব্দটা থেমে গেছে হঠাৎ, নাকি দুজনের বুকের ধুকপুকুনি সব শব্দকে ঠেকে দিয়েছে? আরও কোনো কথা বলতে পারল না। আরুকে একটানে নিজের বুকের কাছে নিয়ে এলো। নীল মোহিত কণ্ঠে ফিসফিস করলো আরুর কানের কাছে, তোমার শহরবিলাস শেষ, আজ আমার শহরটা তুমি। তোমার চোখে, তোমার নিঃশ্বাসে আমি হারিয়ে যাব সারা জীবনের জন্য। আরু নীলের শার্ট খামচে ধরল। বেলি ফুলের মালাটা খোপা থেকে খুলে পড়েছে মেঝেতে, কিন্তু গন্ধটা রয়ে গেল দুজনের গায়ে। নিঃশ্বাসে এই সন্ধ্যায় বাইরে তখন একটা একটা করে আলো জ্বলছে বিদ্যুৎ চমকানোর জন্য। আর এই ঘরে দুটো মানুষ নতুন করে জ্বলে উঠছে। দায় থেকে জন্ম নেওয়া সম্পর্কটা আজ ভালোবাসার নাম পেল। আরও আজ থেকে কাঁদলে সুখেই কাটবে। নীল প্রমিস করেছে, আর নীলের প্রমিস নীল ভাঙে না। সকালের নরম আলোটা পর্দার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। বাইরে বৃষ্টিটা থেমে গেছে অনেকক্ষণ আগেই। শুধু জানালার কাছ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে এখনও। ঘরের ভেতর ছড়িয়ে আছে এক অদ্ভুত শান্তি। মেঝেতে পড়ে আছে সাদা বেলি ফুলের গাজরা। রাতের কোনো এক মুহূর্তে খোপা থেকে খুলে পড়েছিল। কিছু ফুল ছড়িয়ে গেছে, কিছু এখনও ভেজা। বেলি ফুলের মালাটা কেউ তোলেনি, তোলার দরকারও পড়েনি, কারণ গন্ধটা তো এখন আরুর চুলে, নীলের শার্টে দুজনের মাঝের শূন্যস্থানটুকুতে লেপ্টে আছে। ঠিক যেমন রাতটা ছিল নরম, উষ্ণ আর গভীর। আরও ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা ভার লাগছে একটু। কয়েক সেকেন্ড বুঝতেই পারল না সে কোথায়। তারপর পাশ ফিরতেই বুকের ভেতর ধক করে উঠল। বিছানার পাশটা ফাঁকা, নীল নেই রুমে। আরও উঠে বসলো। কম্পিউটারটা গা থেকে নেমে এলো খানিকটা। গত রাতের প্রতিটা মুহূর্ত হঠাৎ একসাথে মনে পড়তেই কান গরম হয়ে উঠল। নিজের ঠোঁট কামড়ে ফেলল লজ্জায়। তবে এই অচেনা জায়গা, নীল কোথায় গেল আরুকে রেখে? ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে না, মানে সত্যি রুমে নেই। আরুর বুকের ভেতর কেমন অদ্ভুত শূন্যতা খেলল। এত দ্রুত মানুষ কাউকে অভ্যাস বানিয়ে ফেলতে পারে? তখনই দরজার লক খোলার শব্দ হলো।
আরও তড়াক করে কম্পিউটারটা টেনে নিল নিজের কাছে, মুড়ি দিয়ে ঘুমের মতো করে পড়ে রইল। আরও এখন নিশ্চিত লজ্জায় মরে যাবে। বেহায়া পুরুষ আরুকে বশ করে নিয়েছে। দরজা খুলে নীল ভিতরে ঢুকলো। ভেজা চুলগুলো এলোমেলো, হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। আরুকে জেগেও ঘুমের ভান করে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসল। বোকা নারী কেমন লজ্জায় মরে মরে করছে। আরুকে বলল ফ্রেশ হয়ে নিতে। তারপর নীল শব্দ করে দরজা বন্ধ করলো। পা টিপে এগিয়ে গিয়ে চুপ করে বসলো আরুর সামনে। এদিকে আরও নিঃশ্বাস ফেলল। নীল চলে গেছে ভেবে ইস লজ্জা থেকে বেঁচে গেল। আরও কমফোর্টার ছেড়ে উঠতে গেলেই নীলকে দেখল। নিচের দিকে তাকাতেই মুখ হা হয়ে গেল। কমফোর্টার গায়ে এলোমেলো হয়ে আছে। তার ঠিক করতে নীল আরুকে পাজা কোলে করে নিল। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, গুড মর্নিং। আরও চোখ সরিয়ে নিল, বলল, কোথায় গিয়েছিলেন? পালাইনি। আরও কিছু বলতে গিয়েও থেমে গিয়ে বলল, আমাকে না বলেই বের হলেন কেন? নীল ভ্রু তুলল, বলল, তুমি ঘুমাচ্ছিলে, কিন্তু আজকে বেশি বেশি বউ বউ ফিল পাচ্ছি তোমার থেকে। একদিনেই এত সেন্স। এর ক্রেডিটটা কার, তোমার নাকি আমার? নীল হাসল বোধহয়। আরও লজ্জায় নীলের বুকে মুখ লুকালো। যার কারণে লজ্জা তার বুকে মুখ গুজেই তা নিবারণ। বাহ, জানতাম না তো। নীল একদম স্বাভাবিক গলায় বলতেই আরও লজ্জা পেয়ে গেল। অসভ্য লোকটা সবসময় এমন কেন? রেগে বলল, নামান, অসহ্য পুরুষ, নিজে অকাজ করে আমাকে বলছেন কেন? নীল এগিয়ে গিয়ে ওয়াশরুমে নামিয়ে দিল। আরও মুখ ঘুরিয়ে ফেলল। নীল হেসে বিছানা থেকে প্যাকেটটা এনে এগিয়ে দিল আরুর দিকে। এটা তোমার জন্য। কি আছে? খুলে দেখো। আরও ধীরে ধীরে খুলতেই দেখল গ্রিন রঙের একটা সিল্কের শাড়ি, ভীষণ সুন্দর, সাথে সাদা চুড়ি। এগুলো কেন? গত রাতের অন্যায়ের ক্ষতিপূরণ। মানে? তোমাকে ওই ভয়ঙ্কর শাড়িটা পরতে হয়েছিল। আরুর হাসি পেয়ে গেল। অনেক চেষ্টার পরও হাসিটা চাপতে পারল না। নীল তাকিয়ে রইল সেই হাসিটার দিকে, একদম শব্দহীনভাবে, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখছে। আরও অস্বস্তিতে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? নীল ধীরে বলল, ভাবছি মানুষ এত সুন্দর কিভাবে হয়। আরুর বুকের ধুকপুকানি আবারও বেড়ে গেল। সে দ্রুত ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল, নয়তো নির্ঘাত আরও হৃৎপিণ্ড ধুকপুক করতে করতে বেরিয়ে আসবে। আয়নার সামনে দাঁড়াতেই নিজের ঠোঁটের কোণে হাসি দেখে ফেলল। অনেকদিন পর আজ নিজেকে সত্যি কারো স্ত্রী মনে হচ্ছে, শুধু দায়িত্বে না, ভালোবাসায়। বিকেলে বাড়ি ফেরার সময় আকাশটা একদম পরিষ্কার। রাস্তায় বৃষ্টির পানি জমে আছে এখনো। গাড়ির জানালার বাইরে শহরটা ঝকঝক করছে। ক্যাব বুক করেছে নীল। এখন রিকশায় না যাওয়াই উত্তম। আরও চুপচাপ বসেছিল, হঠাৎ অনুভব করলো নীল তার হাতটা আলতো করে ধরে ফেলেছে। কি? নীল রাস্তার দিকে তাকিয়ে বলল, কিছু না, শুধু ধরতে ইচ্ছে হলো। আরও এবার হাত ছাড়ালো না, বরং আঙুলগুলো আরও জড়িয়ে নিল নীলের হাতে। বাইরে রোদের আলো, আর ভেতরে দুটো মানুষ যারা অবশেষে একে অপরের কাছে পৌঁছেছে। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, তাই বাইরে থেকে ডিনার করে ফিরল দুজন। আরও শরীর একটু খারাপ লাগছিল। এসেই ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। চেঞ্জ করা বা ফ্রেশ হওয়ার প্রয়োজন মনে করল না। নীল সোজা ওয়াশরুমে গেল। খানিক বাদে শাওয়ার নিয়ে ফিরতেই দেখল আরও ঘুমে কাদা। এই মেয়ে ঘুমাতেও পারে বটে, তবে কিছু বলল না। নিজেও শুয়ে পড়ল আরুর পাশে। আরুর পানে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল কখন টেরই পেল না। দুদিন কেটে গেছে। আরও নীল এখন পুরোপুরি স্বাভাবিক। চৌধুরী বাড়িটা আজ অনেক দিন পর আবার প্রাণ ফিরে পেয়েছে যেন। সকাল থেকেই বাড়িতে মানুষের কোলাহল। আরুদের বাড়িতে যে কাজ করে সেই মেয়ের রান্নার কাজ সামলাচ্ছে। এখন রাত হতে চলল। রান্নাঘর থেকে ভেসে আসছে ঘি আর গরম মশলার গন্ধ। কারণ আজ মোহনা চৌধুরীরা ফিরবেন আজকে, সাথে আমজাদ চৌধুরী, নীরা আর মীরাও। সবাই হঠাৎ গায়েব, আবার সবার একই সাথে উপস্থিতি আরুর মোটা মাথায় ঢুকল না। তবে ফোনে নীরার আচরণ দ্রুত নীল ঠিকই বুঝেছে। তাদের সম্পর্ক ঠিক করানোর জন্যই সবাই একসাথে উধাও হয়েছিল।
আরও ব্যালকনিতে দাঁড়িয়ে গার্ডেনের সব কিছু দেখছিল, সাথে গেটের দিকে তাকিয়ে আছে। কখন যেন সবাই আসবে সেই উত্তেজনা। কতদিন সবার থেকে দূরে থাকে। হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে আছে সে, চুলটা খোলা, ঠোঁটের কোণে অদৃশ্য হাসি লেগেই আছে সকাল থেকে। রমনা খালা আজকে কিচেনে যেতে দেননি, তার নাকি নিষেধ আছে। তার চাকরি নাকি চলে যাবে। এখন হুমকি কি দিয়েছে তাকে। পরে জানা গেল আমজাদ চৌধুরী বলে দিয়েছেন আরও যেন কিচেনে না যায়। পরিবারের লোকেরা সাথে রান্না শেখা আর অন্য লোকের সাথে শেখা আকাশ পাতাল তফাৎ। আরুর ভাবনা বিশ্বত। গত কয়েকদিনে মানুষটা যেন বদলে গেছে। না, শুধু নীলা না, আরও বদলেছে। এভাবে লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? পেছন থেকে নীলের কণ্ঠ ভেসে আসতেই আরও চমকে তাকালো। নীল ভার্সিটি থেকে চলে এসেছে, কালো শার্টের হাতা গোটানো, হাতে ঘড়ি, অথচ চোখে মুখে সেই আগের মতো কঠিন ভাব নেই। এখন এই মানুষটার চোখে অদ্ভুত কোমলতা বাসা বেঁধেছে। আরও চোখ সরিয়ে বলল, আমি হাসছি কে বলল? নীল ধীরে ধীরে এগিয়ে এলো, আরুর দুপাশ দিয়ে হাত রাখলো রেলিংয়ে, মুখটা নামিয়ে রাখলো কাঁধে। সেখানে হালকা ঠোঁট ছুঁয়ে বলল, তোমার এই হাসিটা এখন আমার প্রপার্টি, লুকিয়ে লাভ নেই ম্যাডাম। অসভ্য কথা বলবেন না। বউয়ের সাথে ফ্লার্ট করলে অসভ্য হয় বুঝি? আরও কিছু বলার আগেই নীল হঠাৎ কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আরও আমতামতা করে বলল, স্যার, কেউ দেখে ফেলবে। দেখুক। ছাড়ুন। না। আরও চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল। আম্মুরা এসে গেলে? নীল আরও ঝুঁকে এলো, ফিসফিসিয়ে বলল। তাহলে বলবো নিজের বউকে জড়িয়ে ধরেছি। আরুর গাল লাল হয়ে উঠল। এই লোকটা দিন দিন বেহায়া হচ্ছে। এই কঠোর মুখের নিচে এক বেহায়াপনা লুকিয়ে রেখেছিল। এনাকে বাইরে থেকে লোকে দেখলেই ভাববে কঠোর মানব। লোকে কি ভাববে? আরই তো ভাবত রসকসীন পুরুষ। অথচ এখন ঠিক তখনই নিচে গাড়ির শব্দ হলো। দুজনেই ব্যালকনি থেকে নিচে তাকালো। বড় গেট দিয়ে গাড়ি ঠুকছে। মোহনা চৌধুরী নামতেই পুরো বাড়ি যেন উজ্জ্বল লাগছে। পাশে আমজাদ চৌধুরী, নীরাও ফিরে এসেছে। আর গাড়ির অন্য পাশ থেকে মীর নেমে চিৎকার করে উঠল। ভাবি, আরও নিচে নামার আগে নীরা দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। উফ ভাবি, তোমাকে কত মিস করেছি জানো। নীরা হেসে ফেলল। তুমি তো ভিডিও কলেই সারাদিন থাকতে। ওটা আলাদা। পেছন থেকে মোহনা চৌধুরী মৃদু হাসলেন। তারপর আরুর মুখটা দু হাতে ধরে কিছুক্ষণ দেখলেন। আমার মেয়েটা শুকিয়ে গেছে। আরও চোখ নিচু হয়ে এলো। মোহনা চৌধুরীর এই স্নেহটা তার ভীষণ প্রিয়। আমজাদ চৌধুরীও এগিয়ে এসে বললেন, কেমন আছো মা? ভালো আছি বাবা, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। নীল তোমাকে কষ্ট দেয়নি তো? আরও কিছু বলার আগেই পেছন থেকে নীল গম্ভীর গলায় বলল, বাবা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সবাই হেসে উঠল। তখনই গাড়ির পাশ থেকে আরেকজন কথা বলল। মীর চোখে মুখে দুষ্টুমি। সে সানগ্লাস খুলে বলল, এই বাড়িতে কেউ কি আমাকে মিস করেছে, নাকি শুধু খাবারের গন্ধই ফেললাম? নীরা সাথে সাথে বলল, তোমাকে কত মিস করবো। তোমাকে যে করেছে তাকে বলছি। একদম না, সে তোমাকে কেন মিস করবো? চৌধুরী বাড়ি আবার আগের মতো সরগম হয়ে উঠল। রাতের খাবারের পর সবাই ছাদে বসেছিল। সবাই নেমে গেলেও দুজন রয়ে গেল। হালকা বাতাস বইছে, দূরে শহরের আলো ঝিকমিক করছে। আরও ছাদের একপাশে পা ঝুলিয়ে বসেছিল। চুলগুলো বাতাসে বারবার মুখে এসে পড়ছে। হঠাৎ পেছন থেকে নীল এসে দাঁড়ালো। একা একা এখানে? এমনি, ভালো লাগছে না। আমি আবার অন্য কিছু ভাবলাম। মানে? ভাবলাম তুমি আমার জন্য বসে আছো। আরও চোখ ছোট করে তাকালো। আপনার আত্মবিশ্বাস একটু বেশি। নীল মৃদু হেসে বসে পড়ল। তার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। বলল, তবুও ভুল বলিনি। আরও কিছু বলল না, শুধু চোখ নামিয়ে ফেলল। এই মানুষটার সামনে এলে কেন যেন কথাগুলো এলোমেলো হয়ে যায়। নীল ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ, শুধু রাতের বাতাস আর দূরের গাড়ির শব্দ। নীল হঠাৎ বলল, জানো, তোমাকে এভাবে চুপচাপ দেখতে আমার খুব ভালো লাগে। আরও ভ্রু কুচকালো।
চুপ থাকলেও আবার ভালো লাগে নাকি? হুম, কারণ তখন তোমার চোখ কথা বলে। আর এর চেয়েও সুন্দর কী বা হতে পারে বলো? আরও একটু অপ্রস্তুত হয়ে গেল, অন্যদিকে তাকিয়ে বলল, সবসময় এমন কথা বলেন কেন? কারণ সবসময় তোমাকেই দেখি। কথাটা এত শান্তভাবে বলল নীল যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক সত্য। আরুর বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। সে ঠোঁট কামড়ে সামলে নিতে চাইল নিজেকে। বাতাসে আবার চুল উড়ে এলো মুখে। নীল এবার আর সরালো না, বরং কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু গলায় বলল, এই এলোমেলো চুলগুলো আমার সঙ্গে প্রতিযোগিতা করে। আরও অবাক হয়ে তাকালো। মানে? তোমার এত কাছে আসার সুযোগ তো ওরাই বেশি পায়। আরও এবার হেসে ফেলল, ছোট্ট লাজুক একটা হাসি। সেই হাসিটা দেখেই নীল কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন চোখ সরাতে ভুলে গেছে। হঠাৎ নীল ধীরে ধীরে আরুর হাতটা ধরল, খুব শক্ত করে না, আবার ছেড়েও দিল না, শুধু আঙুলগুলো আলতোভাবে জড়িয়ে রাখল। আরুর নিঃশ্বাস কেঁপে উঠল। শুনুন, হুম, এভাবে থাকলে আমার কেমন যেন লাগে। নীল একটু ঝুঁকে এলো। কেমন লাগে? আরুর চোখ তুলে তাকাতেই থেমে গেল। এত কাছে থেকে নীলের চোখের দিকে তাকানোই দায়। সে আস্তে করে বলল, মনে হয় সময়টা থেমে যাক। নীলের ঠোঁটে ধীর হাসি ফুটল। সে আরুর কপালের খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তাহলে আজ রাতটা শুধু আমাদের থাক। আজকে না হয় নিশীথের পুরো সময়টুকু চন্দ্রবিলাস করেই কাটিয়ে দেওয়া যাক। আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথাটা আমার কাঁধে রেখে দিল। চারপাশে শহরের আলো তখনও জ্বলছে, কিন্তু দুজনের ছোট্ট পৃথিবীটা যেন সেই মুহূর্তে সব আলো ছাপিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল। সময় চলছে তার গতিতে, না থেমে থাকে আর না তো অন্যের সাথে তাল মিলিয়ে চলে। মাস দুয়েকের বেশি কেটে গেছে। চৌধুরী বাড়িটা এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। সকাল হলেই নিচতলায় নীরা আর মীরার চিৎকার, মীরের ফাজলামি, মোহরা চৌধুরীর বকা, আমজাদ চৌধুরীর গম্ভীর গলা, সব মিলিয়ে বাড়িটার প্রতিটা দেয়াল যেন আবার বেঁচে উঠেছে। মাঝে মাঝে আয়ান এসে যোগ দেয় তাদের সাথে। এই তো দুদিন আগেও আতিয়া খান আর আরাফাত খান এসে ঘুরে গেছেন। তবে এই কদিন সবচেয়ে বেশি বদলে গেছে দুটো মানুষ, আরও নীল। আগে যে মেয়েটা সারাদিন নিজের ভেতর ছটফটে থাকতো, সে এখন গুটিয়ে থাকে। এখন তাকে প্রায় হাসতে দেখা যায়, না গম্ভীর আর না তো অন্যদের এড়িয়ে চলা। কখনো নীলের সাথে গল্পে, কখনো মোহনা চৌধুরীর পাশে বসে রান্না দেখতে, আবার কখনো একা একাই বারান্দায় দাঁড়িয়ে মুচকে হাসতে দেখা যায় তাকে। কারণটা সবাই বুঝলেও কেউ কিছু বলে না। জীবনে ঝড়ঝাপটা তুচ্ছ করে আবদ্ধ প্রণয় পেরিয়ে কজনই বা বেরিয়ে আসতে পারে। এই যে যেমন নীল আরও দুজনেই তাদের প্রণয়কে খুলে ভালোবাসতে শিখেছে। সকালের নাস্তার টেবিলে বসে আছে সবাই। নীরা এক মনে পরোটা খাচ্ছে। মীর বারবার তার প্লেট থেকে চিকেন তুলে নিচ্ছে। এই, আমার প্লেট থেকে নিচ্ছ কেন? ও বড় মা, দেখো তোমার ছেলে আমার খাবার নিয়ে নিচ্ছে। মোহনা চৌধুরী কিছু বলার আগে আয়ান বলে উঠল, কারণ তোমার প্লেটের জিনিস বেশি টেস্টি। পিত্তু, সব প্লেটের খাবার একই। তাহলে তোমারটাই সমস্যা কোথায়? একই খাবারই তো। নীরা চোখ রাঙালো। মীর নির্লজ্জের মতো হো হো করে হাসল। এই দুইজন খাবার টেবিলে বসা মানে ঝড় উঠে যাবে। আজকে হয়তো নিহালও আসবে, নীরাকে হয়তো আবার নিয়ে যাবে। এই যে আমজাদ চৌধুরীর মেয়ের মতো আরেকটা বৌমা চলে যাবে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। আরও তো নীরার কাছেই হাসতে শিখেছে। এই যে তাদের দুই বৌমার কত মিল। ওপাশে বসে আরও চুপচাপ জুস খাচ্ছিল। হঠাৎ অনুভব করলো টেবিলের নিচে কেউ তার আঙুল ছুঁয়ে দিল। চমকে উঠে পাশে তাকাতে নীলকে দেখল। পুরো স্বাভাবিক মুখে সে ফোন স্ক্রল করছে, যেন কিছুই হয়নি। অসভ্য লোক এখনই ভয় পাইয়ে দিয়েছিল। আরও দ্রুত হাত সরিয়ে নিল, নিচু গলায় বলল, কি করছেন? নীল চোখ না তুলেই বলল, ব্রেকফাস্ট। কেন, তুমি দেখতে পাচ্ছ না? ব্রেকফাস্ট করছেন তা আমিও দেখছি,
কিন্তু হাত ধরছেন কেন? কারণ ইচ্ছে করছে। সহজ উত্তরে আরুর গাল হালকা লাল হয়ে উঠল। চারপাশে সবাই আছে, এই মানুষটার কোনো লজ্জা নেই। কি বেশরম রে বাবা! যদিও টেবিলের নিচে কারোর চোখ যাবে না, তাও যদি কেউ দেখে নেয়। আগের আরু হলে কিছুই ভাবতো না, ভাবতো যে যা খুশি ভাবুক, তাতে আমার কি। অথচ এই আরুই এখন ভাবছে কে কি বলবে। একেই বুঝি নিয়তি বলে। নীল এবার ধীরে আরুর দিকে তাকালো, খুব স্বাভাবিক ভঙ্গিতে ফিসফিস করে বলল, তুমি কি জানো, তোমার লজ্জা পাওয়া দেখতে আমার ভয়ঙ্কর লেভেলের ভালো লাগে। আরু পানি খেতে গিয়ে কাশতে শুরু করলো। মোহনা চৌধুরী অবাক হয়ে বললেন, কি হলো মা? কিছু না আম্মু। কথাটা বলেই থেমে গেল আরু। কি বলবে? বলবে তোমার নির্লজ্জ ছেলের কথা শোনো, যে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, অথচ ভেতরে ভেতরে একটা আস্ত নির্লজ্জ। মোহনা চৌধুরী কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে হাসলেন। সেই হাসিতে কেমন মায়া মিশেছিল। এই যে আম্মু ডাক শোনা, তিনি ছোট হলে নিশ্চয়ই ছোটদের মতোই বলতেন। আবার বলতো মোহনা চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। উঠে এসে আরও আর নীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহ আমার সংসারটা এভাবেই ভরে রাখুক। আমজাদ চৌধুরী মুচকি হাসলেন। নীরা নাটীয় মুখ করে বলল, উফ, সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে। মীর সাথে সাথে বলল, তুমিও চাইলে হতে পারো। নেহাল ভাইকে বলবো তোমাকে ইমোশনাল কুইন ডাকতে। তোমার ভাইয়াকে আমি মানসিক রোগে ডাকবো, সাথে তোমাকেও। ভালোবাসার আরেক নাম মানসিক রোগ। ও ভাইয়া গো, তুমি কই? এখনই বাড়িতে আসো, ভালোবাসার জোয়ার বইছে। চুপ! ভাগ্যিস আসতে বলেছে, নয়তো চাচা শ্বশুর আর শাশুড়ির সামনে ইজ্জতের বালাই সেটাতো। বিকেলের দিকে হালকা বৃষ্টি নামার আভাস দিচ্ছে আকাশে, যেন আধার কালো ছেয়ে গেছে চারিপাশ। ছাদে কাপড় তুলতে গিয়ে আরও দেখলো আকাশটা পুরো মেঘে ঢাকা। কেমন বিষণ্ণতা ঘিরে ধরেছে প্রকৃতিতে। মেঘলা আকাশের এই অবসন্নতা ভীষণ পছন্দের আরুর। বাতাসে ভেজা মাটির গন্ধ। সে কাপড় গুছাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কেউ তার কোমর জড়িয়ে ধরল। আরও চমকে উঠল। তবে এই যে তার ব্যক্তিগত মানুষ, ইদানিং বেহাপনা করে। স্যার? কোন দিক থেকে? কি? কোন দিক থেকে? আমি তোমার স্যার। কোন দিক থেকে? ভার্সিটির দিক থেকে। এটা ভার্সিটি? না, কেন? তাহলে স্যার ডাকছো কেন? কি ডাকবো? যা খুশি। দেখুন, দেখাও। কথা ঘোরাবেন না। ওকে। শুনুন। শোনাও। আরও এবার বিরক্ত হয়ে গেল বেশ। যা বলছে শুধু তা নিয়ে উল্টো মিনিং করছে। স্যার? স্যার স্যার শুনতে কান ব্যথা হয়ে গেছে। ভার্সিটিতে স্যার, বাড়িতেও স্যার। ওকে, আর বলবো না। নীল গলা নামিয়ে বলল, হুম। ছাড়ুন, কেউ চলে আসবে। আসুক। আপনার সব কিছুর উত্তর আসুক। কেন? নীল এবার আরোর কাছে থুতনি রাখলো। কারণ আমি এখন বৈধতা রাখি, তাই কেউ তো দেখতেই পারে। আই ডোন্ট কেয়ার। আরও চোখ বড় বড় করলো। এগুলো কি ধরনের কথা? খুব সুন্দর ধরনের কথা। হঠাৎ বাতাসের তীব্রতা একটু বেড়ে গেল। বাতাসে আরোর চুল উড়ে এসে বারবার নীলের মুখে লাগছে। নীল ধীরে বলল, জানো, তোমাকে দৃষ্টিতে দেখলে ইদানিং আমার সব হিসাব গুলিয়ে যায়। বড্ড জাদুকরী মহিলা তুমি। আপনার আবার হিসাবও আছে? ছিল, তুমি নষ্ট করে দিয়েছো। ভাবো কি পরিমাণ জাদু জানো তুমি। আরও ঠোঁট চেপে হাসল। নীল সেই হাসিটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই হাসি ইদানিং মানসিক শান্তি হয়ে দাঁড়িয়েছে। তারপর খুব আস্তে বলল, একটা কথা বলবো? বলুন। সেই দিনের পর থেকে আমার রুমে ঢুকলেই বেলি ফুলের গন্ধ পাই। কেন বলো তো? কারণ কি? ফুল তো রুমে নেই। তাহলে? আরুর বুক থক করে উঠল। সে তো ওই মালাটা সযত্নে রেখে দিয়েছে। নীল হয়তো দেখেনি। আরও প্রায়শই ওই শুকনো ফুলের গন্ধ নেয়। আরও কিছু বলার আগেই নীল আরও কাছে ঝুঁকে এসে বলল, ওই গন্ধটা এখন আমার ভয়ঙ্কর প্রিয় হয়ে গেছে। আরও
তড়িঘড়ি করে তার হাত সরিয়ে সামনে এগুতে গেল, কিন্তু নীল আবার হাত টেনে আটকাল। কোথায় পালাচ্ছ? আপনি খুব অসভ্য হয়ে যাচ্ছেন। শুধু তোমার সাথে? কথাটা শুনে আরুর কান পর্যন্ত লাল হয়ে গেল। ঠিক তখনই নিচ থেকে নীরার চিৎকার ভেসে এলো। আরু, নীল, বৃষ্টি দেখতে দেখতে প্রেম শেষ হলে নিচে আসবেন দুজন, আমু ডাকছে। আরও লজ্জায় একদম শেষ। নীল কিছু বলার আগে আরও এবার সত্যিই দৌড়ে চলে গেল নিচে। নীল ছাদের মাঝখানে দাঁড়িয়ে রইল, ঠোঁটের কোণে ধীর হাসি। অনেক ঝড়ের পর এই শান্তিটুকু তারও প্রাপ্য ছিল। তাই তো সৃষ্টিকর্তা কোনো একজনের অবহেলা থেকে বাঁচতে অন্য কাউকে দিয়ে দিয়েছে, যাকে প্রথম ভালোবাসা বলে, প্রথম প্রেম। বড্ড আসক্ত হয়ে যায় মানুষ, বাট পৃথিবীতে প্রথম প্রেম বলতে কিছুই নেই। প্রথম ভালোবাসাই আসল, তা কখনো প্রেমিকার সাথে হয় না। স্ত্রী রূপে থাকা নারী প্রথম ভালোবাসা। রাত প্রায় 11:30। আজকে গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা। পুরো ওয়েদারটাই যেন আকাশ ছোঁয়া এক ভালোবাসা। আজকে নিহালের আসার কথা, তাই কেউ ঘুমোতে যায়নি। লুডো খেলছে সবাই, কিন্তু এত বৃষ্টির মাঝে আসবে কিনা জানা নেই। সাথে ফোনও বন্ধ, যার দরুন এইমাত্র সবাই ঘুমোতে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু বারান্দার উইন্ড চাইমে হালকা শব্দ হচ্ছে বাতাসে, সাথে রুমের পর্দাগুলো নৃত্য করছে হালকা হাওয়ার সাথে। আরও আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। আর ছোট ছোট সাদা বেলি ফুল এনে দিয়েছে নীরা। বাড়ির পাশে গার্ডেনের এক কোণায় হয়েছিল, তুলে এনেছে বেশ কয়েকটা। দুটো মালাও গেঁথেছে, একটা আরোর আরেকটা নিজের। এখন ওটাই চুলে পড়ার চেষ্টায় আছে। নীল বিছানায় হেলান দিয়ে বসে তাকে দেখছিল, একদম চুপচাপ। এই যে পারছে না, অথচ নীলকে ডাকছেও না। নীলও যাবে না, দেখা যাক কতক্ষণ চেষ্টা করতে পারে। আরও আয়নায় তাকিয়ে কটমট করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি কি? মানুষ এত সুন্দর হয় কিভাবে? আরও এবার বিরক্ত মুখ করল। আপনি দিন দিন একই কথা রিপিট করছেন। কারণ তুমি দিন দিন আরো সুন্দর হচ্ছ। আরও আর কিছু বলল না, শুধু আয়নার দিকে তাকিয়ে নিজের হাসিটা লুকানোর চেষ্টা করলো, সাথে বিরক্ত। একটু এগিয়ে এসে মালাটা চুলে লাগিয়ে দিলে কি হয়? সব মুখে কেন বলতে হবে? ভাবনার মাঝে বিদ্যুৎ চলে গেল। ইস, কি কাণ্ড! আরুর আজকে আর মালা পরা হবে না। নীরা কত কষ্ট করে মালা গেঁথে দিয়ে গেল, এখন শুকনো হয়ে যাবে চুলে লাগানো ছাড়াই। আরও চুপ করে ফোন হাতড়াতে লাগলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর জন্য হালকা ভেসে উঠছে মুখদ্বয়। নীল ধীরে উঠে এসে তার পেছনে দাঁড়ালো। আধারে দুজনকে পাশাপাশি দেখা যাচ্ছে না, তবে উপলব্ধি ঠিকই করা যাচ্ছে। ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই রুমে হালকা আলো ছড়ালো। নীল খুব আস্তে তার খোলা চুলগুলো একপাশে সরিয়ে দিল। মালাটা হাতে নিয়ে পরানোর আগে নীরা আরু আর নীলকে ডেকে উঠল। দুজনের মাঝে ব্যাগরা দেওয়ার আর সময় পেল না, তবে ডাকার কণ্ঠ শুনে মনে হচ্ছে জরুরি কোনো কথা বলবে। নীল এগিয়ে গিয়ে দরজা খুলল। নীরাকে চুপ করে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। নীরার দৃষ্টি অনুসরণ করে করিডোর থেকে ড্রয়িং রুমে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। মুখে বিষণ্ণতা আর চিন্তার রেখা ফুটে উঠেছে যেন। এভাবে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আরও এগিয়ে এলো। সেও নীলের দৃষ্টি অনুসরণ করলো, কিন্তু তার ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়লেও চিন্তার ছাপ মিলল না। ড্রয়িং রুমের দিকে তাকিয়ে নীলের মুখ শক্ত হয়ে গেল। আরও কিছু বুঝতে না পেরে আরও একটু সামনে এগুলো। নিচে মৃদু আলো জ্বলছে। সোফার পাশে দাঁড়িয়ে আছেন আমজাদ চৌধুরী। মোহনা চৌধুরীর মুখেও অস্বস্তি স্পষ্ট। আর ঠিক মাঝখানে একটা মেয়ে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে দাঁড়িয়ে কাঁপছে। সাদা রঙের একটা লম্বা কুর্তি পরে দাঁড়িয়ে আছে, চুলগুলো ভেজা, মনে হচ্ছে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেই এসেছে। মুখে ক্লান্তির ছাপ। আরও মেয়েটাকে দেখে চিনতে পারল না, তবে তাদের বাড়িতে এসেছে মানে তাদের কেউ হবে। তাই তো দৌড়ে তোয়ালে নিয়ে গেল। নীলকে আসতে বলে নীরাও চলে গেল নিচে। আরও মেয়েটাকে কাঁপতে দেখে তোয়ালে এগিয়ে দিয়ে বলল, মাথা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আমজাদ চৌধুরী আরুকে খেয়াল হতেই আরও চিন্তা তার মাথায় হাজির হলো। মেয়ে জানেই না সে কার সেবা করতে এমন ব্যতিব্যস্ত। আমজাদ চৌধুরী গম্ভীর স্বরে বলল, আরও ওকে এত যত্নের প্রয়োজন নেই, রুমে যাও। কিন্তু বাবা দেখো,
উনি ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে তো। ইরা কোনো মতে বলল। একটু পানি দেবে? আরু দৌড়ে ডাইনিং থেকে পানি এনে দিল, কিন্তু আমজাদ চৌধুরীর কথা শোনা মাত্রই তার হাত কেঁপে উঠল। আমজাদ চৌধুরী বললেন, কিছু মানুষের ঠান্ডা সরাতে গিয়ে মহামারীতে পড়তে হয়। রুমে যাও আম্মু। গ্লাস ধরতে গিয়ে ইরার হাত এতটাই কাঁপছে যে গ্লাসটাও ঠিকমতো ধরতে পারল না। গ্লাস ফ্লোরে পড়ে ততক্ষণ কাচের টুকরো হয়ে গেছে। ইরা বোধহয় বুঝলো কিছু একটা, নীলকে খুঁজতে ব্যস্ত। নীল কি তাহলে সত্যিই বিয়ে করে ফেলেছে? ইরা ভুল করেছে, তাই তো আবার ফিরে এসেছে। ইরা তখনই মুখ তুলে ওপরের দিকে তাকালো। সোজা নীলের চোখে চোখ পড়তেই ঠোঁটের কোণে হালকা ক্ষীণ হাসি ফোটালো। নীল নেমে এসে আরুর হাত ধরে উপরে উঠতে চাইল, কিন্তু ওই পাগলি মেয়ে সেবায় নিয়োজিত হয়েছে। ইরা ভেজা গায়ে এগিয়ে এলো নীলের কাছে। ইরার কথাতে পুরো বাড়িটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল যেন। ইরা কোনো মতে বলল, নীল। আরু ধীরে নীলের দিকে তাকালো। সে ভেবেছিল নীলের কোনো আত্মীয় বা ফ্রেন্ডস অসহায় হয়ে নীলের কাছে এসেছে, কিন্তু এভাবে নীলের এত কাছে কেন আসছে এই মেয়ে? নীল কিছু বলল না, শুধু গম্ভীর গলায় বলল, আমি তোমাকে চিনি না, তুমি এখানে কেন? ইরা কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা বলতে চাইল, তবে তার আগে হেলে পড়ল নীলের ওপর। নিজের শক্তি শেষ করে নীলের গায়ে হেলে আছে কেমন। নীরার কণ্ঠ থেকে ইরা বলতে দেরি হয়েছে, আরুর ছিটকে পড়তে দেরি হয়নি। আরু কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আরুর অস্বস্তি বাড়তে লাগলো। কোনো রকমে বলল, ইরা। কিছু মানুষের উপস্থিতি অদ্ভুত চাপ তৈরি করে। নীল ইরাকে ধরেনি, কিন্তু তার গায়ে তো ইরা লিপ্টে আছে। আরও পিছিয়ে গেল, সঙ্গে সঙ্গে কাচের টুকরো পায়ে বিঁধতেই রক্ত বেরিয়ে গেল। তাও কথাবার্তা শব্দ করছে না। নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল এখনো উদ্বিগ্ন। মোহনা চৌধুরীর কথাতে আরুর হুঁশ ফিরল। আরু সাবধানে, পায়ে কাছের টুকরো ফুটেছে। নীরা দৌড়ে গিয়ে আরুকে সোফায় বসালো। ইস, রক্ত বেরোচ্ছে কতটা। নীলও কেমন আরুর দিকে তাকালো। আরুর ছলছল চোখ গড়িয়ে পড়ার তাড়নায় আছে। আমজাদ চৌধুরী বাধ্য হয়ে বললেন, ওকে সোফায় শুইয়ে দাও, আমি ডাক্তারকে কল করছি। বাবার কথা মতো নীল বৃতৃষ্ণা নিয়ে ইরাকে সোফায় শুয়ে দিল। আরুর কাছে যেতে গেলে আরও চোখ ফিরিয়ে নিল। কেন ছিল ইরাকে? নীল আরুর পায়ের কাছে বসে কাচের টুকরো বের করলো। আরুর হেঁচকি উঠে গেছে, কেমন পাথর হয়ে বসে আছে। নীল আরুকে পাজা কোলে করে তুলে নিল। আরু চুপ করে আছে। যাওয়ার আগে বলল, ওকে ডাক্তার দেখিয়ে বিদায় করো, জাস্ট অসহ্য লাগছে, সকালে যেন না দেখি। আরু রুমে এসেই ফুঁপে উঠল। নীলের কোল থেকে নামার চেষ্টা করতেই নীল ধমকে বলল, স্টুপিড, কি সমস্যা? ও কেন আসলো? আমি কিভাবে বলবো? ওর ইচ্ছা হয়েছে এসেছে। আমি ওর ব্যাপারে বলতে বা শুনতে ইন্টারেস্ট নই। ওকে ছুঁলেন কেন? নীলের কি উত্তর দিবে? কাউকে ভুলতে চাইলে কি পুরোটাই ভোলা যায়? যায় না। মনে একটা সফট কর্নার থেকেই যায়, শুধু পুরো ভোলার অভিনয় করতে হয়। ওভাবে হঠাৎ কোনো এক সময়ের প্রিয় কাউকে দেখে চুপ করে থাকাটা কতটা কষ্টের তা সবাই বোঝে না। নীল তবু তো নিজেকে খোলসে বন্দি করে রেখেছে। নীলের জীবনে আরও না থাকলে হয়তো নীল খোলসে বন্দি হতো না, ছুটে বেড়াতো এখন ইরার জন্য। সে যতই নীলকে ধোকা দিক, নীল তো সত্যিই ভালোবাসতো ইরাকে, তবে এখন তার থেকেও বেশি আরুকে। নীল আরুকে নামিয়ে দিতেই আরু দৌড়ে বিছানায় শুয়ে পড়ল। কেন তো কাঁদছে আরু? তেমন কিছুই তো হয়নি। 7 দিন কেটে গেছে, ইরা এখনো নীলদের বাড়িতে আছে। আগের থেকে আজকে একটু সুস্থ। আরু যতটা পারছে ততটাই করছে। না আগের মতো হাসি, না আনন্দ, সাথে পুরো বাড়িটাও চুপচাপ। আরু নীলাকে এড়িয়ে যাচ্ছে। কথাই বা বলবে কেন? ইরা থাকতে চাইলো, আর থাকতে বলল কেন? আমজাদ চৌধুরী নীলের ওপর ক্রুদ্ধ হয়ে আছে। মোহনা চৌধুরী আরুকে যতটা পারছে সঙ্গ দিচ্ছে, সাথে নীরাও। মৃত্যু ইরার প্রতি বিরক্ত। খারাপভাবে কথা বলায় আমজাদ চৌধুরী তাকে থাপ্পড় মেরেছে। মেরে স্কুলে যায়, আবার এসে রুমে বসে থাকে। পুরো পরিবার তছনছ। ইরার সামনে এই কয়দিনে আরও একবারও যায়নি। মোহনা চৌধুরী নীলের জন্য কফি দিয়ে বলল, আরু, আম্মু, এটা একটু নীলকে দিয়ে এসো তো। আরু দোমনা করেও কফির কাপ নিয়ে এগোলো।
ইরা সোফায় বসেছিল। আরুকে দেখতেই ইরা এবার আরুর দিকে তাকালো, ঠোঁটে ভদ্র হাসি রেখে শুধালো। তুমি আরু তাই না? আরু মাথা নেড়ে ছোট্ট করে বলল, জি। নীলের ওয়াইফ। জি। কথাটা এমনভাবে বলল যেন শব্দটা উচ্চারণ করতেও তার কষ্ট হচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে বলল, ভাবি চলো না ছাদে যাই। তুমি আগে যাও, আমি কিচেন থেকে চা নিয়ে আসি। আরু এগিয়ে যেতে নিল, ঠিক তখনই ইরা হেসে বলল। আমি নিয়ে আসছি, তোমরা যাও। মেয়ের বিরক্ত হয়ে বলল, খাবো না চা। ভাবি তুমি যাও তো, ভাইয়ের কফি ঠান্ডা হয়ে গেল। ইরা বলে উঠল। নীল এখনো কি রাতে কফি খায়? আরুর পা থেমে গেল। ইরা যেন খুব স্বাভাবিকভাবে বলছে। জানো, আগে তো রাত জেগে কাজ পড়লেই 3-4 মগ কফি লাগতো। নীরা এবার স্পষ্ট বিরক্ত হলো। ইরা, ওকে কেন এসব বলছো? ওকে ওকে সরি, পুরোনো কথা বলে ফেললাম, সরি আরু। নীরা কিচেনে যেতে যেতে বলল, আরও রুমে যাও, নীল তোমাকে ডেকেছে। একটু মিথ্যা বলে ইরাকে জ্বালানোই যায়, কিন্তু ততক্ষণে আরুর বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জমে গেছে। এমন না যে সে নীলকে বিশ্বাস করে না, তবু কারো মুখে নীলকে নিয়ে পুরনো অভ্যাস, পুরনো স্মৃতি, আগে এমন ছিল, এসব শুনতে তার ভালো লাগছে না, একদমই না। এরা ইচ্ছে করেই যেন বাড়ির মানুষ হয়ে গেল। মোহনা চৌধুরী ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। এরা নিজেও এমনভাবে মিশছে যেন বহুদিনের আপন, কিন্তু আরও বুঝতে পারছে সব কিছুই স্বাভাবিক না। খুব সূক্ষ্মভাবে মেয়েটা সবসময় নীলের আশেপাশে থাকছে। নীল ড্রয়িং রুমে বসলে সেখানে গিয়ে বসছে, নীল কিছু বললে আগ বাড়িয়ে উত্তর দিচ্ছে। এমনকি দুপুরে খাওয়ার সময়ও নীলের পাশের চেয়ারটাতেই গিয়ে বসলো। আরু নীরার পাশে বসছিল। নীরা কয়েকবার চোখ পাকালেও আরও কিছু বলেনি। আরু চুপচাপ ছিল পুরোটা সময়। সে কেন জোর করে নীলের পাশে বসবে? তার স্বভাবই এমন, কষ্ট পেলে আরও চুপ হয়ে যায়। রুমে কফি দিয়ে ছুটে ছাদে চলে গেল। নীলকে কিছু বলার সুযোগও দেয়নি। দুপুরে সবাই বসে গল্প করছিল, সবাই মিলে আড্ডা দিতে ছাদে গেছে। আরুর মন যদি একটু ভালো হয়। হঠাৎ ইরা হেসে বলল, জানো, একবার নীল আমার জন্য